Welcome to our virtual class once again. This time it is for class 12 students. We are going to start the poetry section. APC High School boys and whoever else is watching this program are requested to have the books open before them. Now, as usual, our language is Benglish. এখন দেখো, কবিতা পড়তে গেলে বেশ কিছু দিক খেয়াল করতে হয়। আগেই অনেকবার বলেছি যে কবিরা বলেন কম, বোঝান অনেক বেশি। কবিতা অনেকটা একটা যাত্রার মতো। ইটস লাইক আ জার্নি। কবিতা পড়তে পড়তে পাঠক বৃহত্তর বা গভীরতর কোনো অনুভূতির দিকে যেতে থাকে। কবিতায় উপমা, তুলনা, ব্যঞ্জনা ইত্যাদির ব্যবহার হয়, যার মাধ্যমে কবিতার বিষয়বস্তু বিভিন্নভাবে পল্লবিত, বিকশিত হয়ে ওঠে। আমরা যে কবিতাটা পড়তে যাচ্ছি, এই কবিতা খানিকটা হলেও দশম শ্রেণীতে পড়া মাই ওন ট্রু ফ্যামিলির মতো। দুটো কবিতাতেই মানুষের সাথে গাছের সম্পর্কের ওপর আলোকপাত করা হয়েছে। ইন বোথ দ্য পোয়েমস, দ্য রিলেশনশিপ বিটুইন man and trees has been touched upon. Now, the tree is a universal symbol of the environment. গাছ পরিবেশের বা প্রকৃতির স্বীকৃত প্রতীক। এছাড়াও এখানে গাছকে ভাবা হয়েছে একজন অত্যন্ত সহনশীল, খুব মানসিক স্থৈর্য সম্পন্ন একটি ব্যক্তির প্রতীক হিসেবে। Here, tree is also a symbol of an extremely strong, that is mentally strong and resilient character. Uprooting of a tree is not easy, but uprooting, once it is done, can change the tree's life forever. গাছ উৎপাটন করা সহজ নয়, কিন্তু গাছকে উপড়ে ফেললে গাছের জীবন একেবারে পাল্টে যায়। এখানে এই উৎপাটিত গাছ অর্থাৎ উপড়ে ফেলা গাছ বা uprooted tree is also a symbol of a man displaced from his native society or native land. এখানে এই উপড়ে ফেলা গাছ এমন একটি মানুষের প্রতীক, যিনি তার নিজস্ব সমাজ, নিজস্ব পরিবেশ থেকে উৎপাটিত হয়েছেন। এবার কবিতাটা আমরা আগে একটু শুনি।
It takes much time to kill a tree. Not a simple jab of knife will do it. জ্যাব মানে খোঁচা মারা। আমরা ছুরি দিয়ে গাছের গায়ে অনেক সময় খোঁচা মারি। বক্সিংয়ে বক্সার দেখবে একটু আলতো করে প্রতিপক্ষের থুতনিতে যখন একটা ধাক্কা দেয় সেটাকেও জ্যাব বলে। It has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide, sprouting leaves. এখানে এইটুকুনি জায়গার মধ্যে কিন্তু অনেক কিছু অন্তর্নিহিত অর্থ আমাদের চোখের সামনে ফুটে উঠছে। Not a simple jab of the knife will do it. গাছকে মারা সহজ নয়। এবং সিম্পল জ্যাব তার মানে বোঝাচ্ছে যে মানুষ কখনো কখনো খুব ক্যাজুয়ালি, খুব হালকা চালে গাছকে নেয়। Slowly consuming the earth, rising out of it, feeding upon its crust. Consume কথাটার মানে কি? Consume মানে কখনো গ্রাস করা, কখনো কেনা, কখনো কোনো কিছু ব্যবহার করে টিকে থাকা। এখানে কনজিউমিং দি আর্থ মানে কোনো কিছু ব্যবহার করে টিকে থাকা বা চলতে থাকা। আর্থের কি কি নিয়েছে গাছ? রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস ক্রাস্ট, absorbing years of sunlight, air, water, etc. তাহলে প্রশ্নটা যদি আসে, what has the tree consumed for years? The tree has consumed for years sunlight, air and water of the earth. Feeding upon its crust. এই feed upon কথাটা বিশেষ গুরুত্বপূর্ণ। তোমরা ফিডিং বটল কথাটা শুনেছ, সেখানে ফিড মানে খাওয়ানো। কিন্তু যদি ফিড আপন বলো বা ফিড অন বলো, তাহলে কিন্তু কোনো কিছু খেয়ে বেঁচে থাকা। মাদার ফিডস দ্য বেবি, মা শিশুকে খাওয়ায়। কিন্তু যদি বলো মাদার ফিডস আপন দ্য বেবি, তাহলে কিন্তু পুরো কেস উল্টে গেল। মা শিশুকে খেয়ে বেঁচে থাকে, ভয়ঙ্কর ব্যাপার। কাজে উল্টো পাল্টা ব্যবহার করলে কিন্তু চলবে না। And out of its leprous hide, sprouting leaves. লেপ্রাস কথাটার আক্ষরিক অর্থ কুষ্ঠ রোগাগ্রস্ত। লেপ্রসি ইজ কুষ্ঠ। কুষ্ঠ রোগীর দেখবে চামড়া শুকিয়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়, অর্থাৎ অনুভূতিহীন হয়ে যায়, এবং কোথাও কোথাও একটা ঘা মতো হয়, অর্থাৎ there is a sort of a wound. Skin is very hard, at times very sore also. গাছের ওপর অলরেডি জ্যাব অফ দ্য নাইফ হয়েছে। গাছের শক্ত যে আবরণ, যেটাকে আমরা বার্ক বলি, বার্ক শব্দটা এখানে ব্যবহার করা নেই, BARK, বার্ক।
তার বদলে এখানে হাইড কথাটা ব্যবহার করা আছে, লেপ্রাস হাইড। হাইড কথাটার আক্ষরিক অর্থ হচ্ছে চামড়া। হাইড মানে যেরকম লুকোনো হয়, হাইড মানে চাবুক মারা হয়, আবার হাইড মানে চামড়া, বিশেষ করে অ্যানিমাল হাইড। এখানে হাইড অফ দ্য ট্রি বলতে দ্য বার্ক অফ দ্য ট্রিকে বোঝানো হয়েছে। অ্যান্ড দ্যাট স্প্রাউটস লিভস, অর্থাৎ গাছ আহত হওয়ার পরেও টিকে থাকে। দ্য রেজিলিয়েন্স অফ দ্য ট্রি ইজ মেন্ট হিয়ার। রেজিলিয়েন্স শব্দটার মানে লড়াই করে টিকে থাকার ক্ষমতা। স্প্রাউটিং লিভস, স্প্রাউট মানে যখন কচি পাতা ডাল ইত্যাদি গজায় তখন স্প্রাউট কথাটা ব্যবহার করা হয়, ছোট ছোট পাতা গজিয়ে ওঠে, অর্থাৎ গাছ কিন্তু সহজে হাল ছাড়ে না। সো হ্যাক অ্যান্ড চপ, হ্যাক অ্যান্ড চপ মানে কুপিয়ে ফেলা, নির্মমভাবে গাছের উপর কুঠারাঘাত করা হলো। বাট দিস alone won't do it, এতেও কিছু হবে না। বারবার দেখবে এখানে ইট কথাটা ব্যবহার করা আছে, উইল নট ডু ইট। কবিতার একদম শেষে আছে দেন ইট ইজ ডান। হোয়াট ইজ ইট? ইন দ্য কনটেক্সট অফ দিস পোয়েম ইট মিনস দ্য কিলিং অফ দ্য ট্রি। Not so much pain will do it, because the tree can put up with or bear with, তোমরা এই দুটো ফ্রেজাল ভার্ব মাধ্যমিকে পড়েছো, সহ্য করা। এছাড়া হতে পারে উইথস্ট্যান্ড, ইভেন স্ট্যান্ড। স্ট্যান্ড মানে যেরকম দাঁড়ানো, স্ট্যান্ড মানে সহ্য করা হয়, শুধু বেয়ার মানেও সহ্য করা হয়। দ্য ট্রি ক্যান স্ট্যান্ড সো মাচ পেইন, গাছ এতটা ব্যথা কিন্তু সহ্য করতে পারে। সো দিস পেইন ক্যানট ডু ইট, দ্যাট ইজ ক্যানট কিল দ্য ট্রি। দ্য ব্লিডিং বার্ক উইল হিল, হিল মানে সেরে ওঠা। Why is the bark bleeding? Because the sap inside the tree, গাছের যে রসটা সেটাকে স্যাপ বলে, SAP, স্যাপ। The sap inside the tree starts oozing out, বেরিয়ে আসে, like a bleeding person. And from close to the ground will rise curled green twigs. So the tree is hacked and chopped, you see. That is, the tree is almost cut very close to the ground, but the roots are not touched yet. এখনো কিন্তু শেকড়ের ওপর আঘাত দেওয়া যায়নি। কাজে সেখান থেকে কি বেরোয়? From close to the ground will rise curled green twigs. Twigs মানে কচি গাছের ডাল, কার্ল মানে তোমরা জানো কার্লি হেয়ার, বাঁকা চুল। গ্রিন টুইগস, মিনিয়েচার বাউস। দিস বাউস, বাউস মানে গাছের ডাল, ব্রাঞ্চেস। এই টুইগসগুলোকে বলা হচ্ছে মিনিয়েচার, দ্যাট ইজ স্মল ব্রাঞ্চেস, which if unchecked will expand again to former size. Which if unchecked, সেটাকে যদি চেক না করা হয়, কেউ যদি তার বাধা না হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু গাছ আবার বেড়ে ওঠে। সো ইট ইজ নট ইজি টু কিল আ ট্রি। জ্যাবিং, হ্যাকিং or chopping cannot kill a tree. Now, how to kill a tree? No, the root is to be pulled out of the anchoring earth.
It is roped, tied and pulled out, snapped out or pulled out entirely. Now the tree is roped, দড়ি দিয়ে সেটাকে বাঁধা হয়, তারপর খুব সজোরে টান মারা হয়। স্ন্যাপ আউট মানে টু পুল উইথ আ থ্রাস্ট, খুব জোরে এক ঝটকা দেওয়া হয়, ঝটকা দিয়ে টানা হয়। আউট ফ্রম দি আর্থ কেভ অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড। এবার গাছের যে মূল শক্তি, যেখানে দ্য রুটস, দে আর এক্সপোজড। এক্সপোজড মানে তারা বাইরের পরিবেশে বেরিয়ে আসে। দ্য সোর্স white and wet. Wet because W-E-T, wet, that is watery. Why? Because the roots draw water from the earth continuously. And why white? Because so far they remained inside the earth and was not exposed to the world outside. বাইরের পৃথিবীতে সেটা আগে উন্মুক্ত হয়নি, মাটির তলায় ছিল, মাটি থেকেই সেটা তার জল সংগ্রহ করত, সেজন্য সেটা রয়ে গেছে হোয়াইট, সাদা অ্যান্ড ওয়েট। দ্য মোস্ট সেন্সিটিভ, খুব সংবেদনশীল, হিডেন, লুকিয়েছিল, ফর ইয়ার্স ইনসাইড দি আর্থ। So you see how to kill the tree, or the process of killing the tree requires a lot of things to be done. Requires some serious effort. It's almost like a ceremony. ধরো যখন পাঁঠা বলি দেওয়া হয়, দেখবে খুব ঢাক ঢোল পেটানো হয়, মন্ত্রোচ্চারণ হয়, কিন্তু শেষমেশ কি হচ্ছে? একটি পশু হত্যা হচ্ছে। একটি নির্মম হত্যাকে ঢেকে দেওয়ার জন্য এই ধরনের সেরিমনি বা আনুষ্ঠানিকতার ব্যবহার করা হচ্ছে। এটাও যেন তাই। বলি ইংরেজি হচ্ছে স্যাক্রিফাইস। যখন বেশ ঢাক ঢোল পিটিয়ে পুজো আচ্চা করে বলি দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড স্যাক্রিফাইস। নাও হিয়ার অ্যাজ ইফ দ্য ট্রি ইজ বিং স্যাক্রিফাইসড, কিন্তু এরপর কি থাকে? পাঁঠা বলি হয়, মৃত পশুর দেহ অবহেলায় পড়ে থাকে, কেউ সেটাকে পাত্তা দেয় না। এবার কারো যদি খাওয়ার দরকার হয় খেয়ে নেয়, সেরকম এখানেও তাই। দেন দ্য ম্যাটার অফ, গাছটা পড়ে আছে, দ্য ট্রি ইজ flat upon the earth. Now then the matter of scorching and choking in sun and air. Scorch মানে ঝলসে দেওয়া, গাছের গায়ে রোদ পড়ে, গাছ ঝলসে যায়। চোকিং অর্থাৎ তার ভেতরের যে রসটা আছে, দ্য স্যাপ ইনসাইড দ্য ট্রি ড্রাইজ অ্যান্ড দ্য ট্রি চোকস, আড়ষ্ট হয়ে যায়। ব্রাউনিং, ব্রাউন মানে জানো, রংটা ব্রাউন হয়ে যায়। হার্ডনিং, চোকিংয়ের ফলে গাছটা শক্ত হয়ে যায়, স্টিফ হয়ে যায়। টুইস্টিং, একটু বিভৎস উদাহরণ দিতে বাধ্য হচ্ছি। একটা মৃতদেহ যখন শ্মশানে পোড়ানো হয়, আজকাল অবশ্য বৈদ্যুতিক চুল্লির বন্দোবস্ত আছে, কিন্তু যেখানে নেই সেখানে মৃতদেহের অবস্থাও কিন্তু এরকমই হয়। আগুনের আঁচে মৃতদেহ ঝলসে যায়,
ভেতরের রস বা জলীয় পদার্থ শুকিয়ে যায়, যার ফলে মৃতদেহ টুইস্ট করে যায়। প্রথমে স্টিফ হয়, তারপর টুইস্ট করে, অর্থাৎ এঁকে বেঁকে যায়। এবার উইদারিং, উইদার মানে শুকিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে ছড়িয়ে যাওয়া। উইদারিং লিভস কথাটা তোমরা নিশ্চয়ই আগে শুনেছ। তেমনি গাছটা রোদে তাপে পুড়ে শুকিয়ে এঁকে বেঁকে গিয়ে সবশেষে ঝুরঝুরে হয়ে প্রকৃতির সাথে মিলিয়ে যায়। এই 6টা শব্দ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। So what does the tree go through after it is uprooted? It is scorched, choked, browned, hardened, twisted, and withered in sun and air. And then it is done. মৃতদেহ যেরকম ভস্মীভূত হয়ে প্রকৃতির সাথে মিশে যায়, তেমনি গাছও যেন প্রকৃতির সাথে মিশে যায়। তাতেই গাছের মৃত্যু যেন সম্পূর্ণ হয়। The death or the extinction of the tree is complete. এবার শেষ কথা, না আরো দুটো কথা। 1 নম্বর হচ্ছে গাছ। আমি বলেছিলাম একদিকে গাছ হচ্ছে এমন কারো প্রতীক যে সদ্বংসহ সব কিছু সহ্য করে টিকে যায় এবং নীরবে, গাছ যেন তার প্রতীক এখানে। আবার অন্যদিকে গাছ ভূমিচ্যুত মানুষের প্রতীক, মানে যে তার জায়গা থেকে উৎখাত বা উৎপাটিত হয়েছে। যেমন ধরো একটি মানুষ, সে হয়তো গরিব, দুর্দশাগ্রস্ত, কিন্তু তার নিজের জমিতে, নিজের জায়গায়, নিজের চেনা পরিবেশে, নিজের চেনা ভাষায় সে আছে। কোনো কারণে তাকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো, সে সম্পূর্ণ একটা অচেনা জায়গায় গিয়ে পড়ল, যে জায়গার সাথে সে নিজেকে মানিয়ে নিতে পারছে না। He cannot adapt to that alien situation. Now what happens to him? He feels as good as dead. তার নিজেকে মৃতপ্রায় বলে মনে হয়। অর্থাৎ কবিতার মধ্যে এই মানুষদের কথাও কিন্তু বলা আছে। আর শেষ কথা, কবিতা পড়তে গেলেই আমরা জানি যে ছন্দের একটা দিক আছে। বাংলায় ছন্দ বলতে আমরা কিন্তু দুটো জিনিস বুঝি, শেষে নীল, যেটাকে আমরা অন্তঃমিল বলি, আবার কবিতার মধ্যে, কবিতার ছত্রের মধ্যে যে শব্দের ঝংকার, ওঠা নামা বা তাল, সেটাকেও আমরা ছন্দ বলি। ইংরেজিতে কিন্তু দুটোকে আলাদা করা হয়। একটাকে বলা হয় রাইম, শেষে যেটা মেলে সেটা রাইম। যেমন মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান, মানবান মিলে গেল রাইম। কিন্তু ছিপখান তিনদার তিনজন মাল্লা, ছিপখান তিনদার, দেখো প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু ওঠানামা আছে, একটা তাল আছে, এটাকে বলা হয় রিদম। বহু কবিতা তোমরা পেয়েছো যেখানে রাইম আছে, উল্টো বললাম, যেখানে রিদম আছে কিন্তু রাইম নেই। যেমন মাইকেল মধুসূদন দত্তের কবিতা, সচকিতে বীরবর দেখিলা সম্মুখে, ভীম তমশূল হস্তে বিভীষণ রণে। দেখো রাইম নেই, কিন্তু একটা প্যাটার্ন আছে।
একটা রিদম আছে। মাইকেল মধুসূদনের যে অমিত্রাক্ষর ছন্দের কথা আমরা বলি, ইংরেজিতে যাকে ব্ল্যাঙ্ক ভার্স বলে, সেখানে কিন্তু রাইম নেই, কিন্তু একটা প্যাটার্ন, একটা নির্দিষ্ট বিন্যাসের রিদম আছে। এই কবিতাতেও রিদম আছে, রাইম নেই, কিন্তু এই রিদমটা প্যাটার্ন রিদম নয়। এই ধরনের ছন্দকে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স। দিস পোয়েম ইজ রিটেন ইন, ভুল বললাম আবার, এই ধরনের ছন্দকে বলা হয় ফ্রি ভার্স, যেখানে রিদম আছে কিন্তু ইট ইজ নাথিং ফিক্সড, ইট ইজ নাথিং প্যাটার্নড। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে, মনে পড়ছে তোমরা দশম শ্রেণীতে কবিতাটা পড়েছ, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, এই ধরনের কথায় দেখো রাইম নেই, রিদম আছে কিন্তু রিদমটা প্যাটার্ন নয়, কাজে ইট ইজ অলসো ইন ফ্রি ভার্স। And we have another poem in free verse in your syllabus, which is Asleep in the Valley. Now I know a small class like this is not enough for a full discussion on a single poem. But after we discuss all the poems, there'll be a couple of sessions, I think, on how to handle the questions out of these pieces. Until then, on killing a tree, we'll wait for some time. Thank you.